সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। মিশা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ আছি আসাদ ভাই। বাংলাদেশে চলচ্চিত্রের পরিবেশ কীরকম আছে বলে আপনি মন্তব্য করবেন এখন? আসলে আমি একজন ছোটো মোটো অভিনেতা, মন্তব্য করার মতো তো জোর আমার নেই। এটা আসলে বড় বড় ডিরেক্টর, প্রডিউসার তারা বলতে পারবেন। আমাদের কাজ হচ্ছে সুন্দর করে যেই ক্যারেক্টারগুলো আমাদেরকে দেয়া হয় সেই ক্যারেক্টারটাকে আমার যতটুকুন জ্ঞান আছে সেটার উপর আমার সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করা। আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমি এখনও কাজ করে যাচ্ছি, আজকেও কাজ করছি। আমার ঈদের ছবি আছে, তারপরে পরের ঈদের ছবি আছে। কেমন এটা আমি বলতে পারবো না, বলতে পারবেন যারা চলচ্চিত্র বোদ্ধা বা যারা স্টেক হোল্ডার আছেন তারা বলতে পারবে। আমি যেহেতু কাজ করছি, কাজ করে যাচ্ছি। হ্যাঁ, সবসময় তো কাজের ভালো সময় একটা খারাপ থাকে, ভালো থাকে। সব জিনিসেরই ভালো খারাপ সময় থাকে, কখনো স্লো হয়, কখনো ফাস্ট হয়। তো এখন একটু স্লো হয়ে আছে আর কি, এটুকু বলতে পারি। তবে আপনি পরিবেশ আগামীতে ভালো আসুক, পজিটিভলি সেটাই আপনি সম্ভবত চাচ্ছেন। অবশ্যই অবশ্যই। আমি যদি একজন এই দেশের মানুষ, এদেশের কলাকুশলী পরিচালক এবং প্রযোজকরা আমাকে মিশা সওদাগর বানিয়েছেন, আমি অবশ্যই আশা করব যে তারা আরও এরকম অনেক অনেক আমাদের মতো শিল্পী বানিয়েছেন, তারা নতুন নতুন শিল্পী বানাবেন। আমি অবশ্যই পজিটিভ এ ব্যাপারে। মিশা ভাই, বর্তমান যুগের শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করেই লোকচক্ষুর অন্তরালে চলে যান, কিন্তু মিশা সওদাগর ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনও জনপ্রিয় আছেন। আপনার এই জনপ্রিয়তার রহস্য কী? এটা রহস্য তেমন, মানে আমি মনে করি না আসাদ ভাইয়া, এটা রহস্য তেমন কিছু না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে শোবিজ, মানে আমরা তো অভিনয় দেখবে মানুষ, এবং আমি যতটুকুনি যা জানি সেটা মানুষ পছন্দ করবে। এই ব্যাপারটা, এটা আসলে কোয়ালিটিও লাগবে এবং ডেস্টিনিও লাগবে, মানে ভাগ্যও লাগবে। তো এই দুইটা মিল যতদিন আছে আর কি, যার ভাগ্যে এবং মেধা মানে সমান্তরালভাবে এগিয়ে যাবে, সে অতদিন আর কি এখানে লংজিভিটি তার থাকবে। তো সেই জায়গায় আমি ভাগ্যবান, এবং আমি মেধাবী না, বাট আমি কঠোর পরিশ্রমী। আমি কাজ পছন্দ করি, কাজ যেটা জানি সেটা আমি 100% ভালো করার চেষ্টা করি। তো আমি এইটাও যে আমি রেগুলার আমার যা আছে সেটাই আমি খুব ভালোভাবে করতে চেষ্টা করি। এটা আমার তরফ থেকে, এটা আমার যোগ্যতা। আর বাকিটা ভাগ্য, ফোকাস আর কি। চলচ্চিত্রে দর্শক কমে যাচ্ছে, এই অভিযোগ বহুদিনের। সংকট কি দর্শকের, নাকি আপনাদের বাস্তবসম্মত কোনো পদক্ষেপের? দেখেন, আমি কিন্তু অভিনেতা, আমি আপনাকে আগেও ক্লিয়ার করেছি। আমাদের পদক্ষেপ শিল্পী অভিনয় করবে, এটা তো আমাদের কাজ না। এটা তো আপনি শিল্পী সমিতির সঙ্গে একজন, আমি আমার সমিতি কিভাবে থাকবে, আমি শুধু ওই আমার 500-600 শিল্পীকে নিয়ে কথা বলতে পারি। কিন্তু একটা দেশের গোটা চলচ্চিত্র নিয়ে মনে করেন যে এটা মানে বলা, এটা নিয়ে কমেন্টস করা, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এটা সরকারি ভাবে সাহায্য চাই, বিনোদন, এটা আমাদের তো শিল্প সংস্কৃতির জায়গাটা সরকারিভাবে এটা পৃষ্ঠপোষকতা লাগবে, অসম্ভব পৃষ্ঠপোষকতা লাগবে। যেমন মনে কর আমি, মান্না, অমিত হাসান, এরা আমরা সব, দ্বিতীয় আপু, আমরা সব নতুন মুখ থেকে আসছি। তো এরকম বড় বড় ট্যালেন্ট হান্টে বিভিন্ন জায়গায় করতে হবে, শুধু অভিনয়। এই যে নতুন মুখটা আসছে, এটা কত সালের কথা? 84-এর মান্না, তারপর হচ্ছে ইয়ে দিতি ম্যাডাম, তারপর সোহেল চৌধুরী, রাশেদা, মানে খালেদা কল্পনা, রাশিদা আপু, আরও অনেক। ওইটা সবচেয়ে নাম্বার 1 ছিল। তো এরকম আমি অভিনয়ের জায়গায় বললাম, এরকম বিভিন্ন যে সেক্টর, ফিল্মের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, এখনকার যে প্রজন্ম আমাদের থেকে অনেক এগোনো, তারা অনেক
মানে ডিজিটালি ম্যাচিউরড, তো ওদেরকে মনে হয় ওদের ওই ট্যালেন্টগুলোকে আনা উচিত, স্ক্রিপ্ট রাইটার, ডায়ালগ, বা আরও অনেক মিউজিক, অভিনেতা অভিনেত্রী, এবং অভিনয় শুধু অভিনেত্রী বা নায়ক নায়িকা না, ভিলেন, কমেডি যেটা করবে, পার্শ্ব অভিনেতা যিনি করবে, এই আরও অনেক, এগুলো ট্যালেন্ট হান্ট করা উচিত। একজন শিল্পীর পুরস্কারদাতা ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ। একজন শিল্পী পুরস্কার নিয়েই তো জন্মান। আপনি একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত। তাহলে আপনার জন্য এই পুরস্কার কতটুকু গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? পুরস্কার সবচেয়ে বড় আসলে একটা, প্রত্যেক মানুষ যে যেখানে কাজ করে ওইখান থেকে সে মানে রাজ্যের কাছ থেকে একটা স্বীকৃতি আশা করতেই পারে। যেহেতু অভিনয়ের মধ্যে সবচেয়ে বড় ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমার বিভিন্ন ক্যাটাগরিতে 3টা ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি বোর্ড দয়া করে দিয়েছেন আমাকে। এই জন্য আমি কৃতজ্ঞ আমার দেশের কাছে, আমার দেশের জুরি বোর্ডের কাছে। বাট সবচেয়ে বড় যদি আপনি পুরস্কার বলেন একজন শিল্পীর, আপনি একজন কবি, আপনার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আপনার একটা লেখা বা আমাদের অভিনয় দর্শক যদি পছন্দ করে এবং আবার দেখতে চায়, তাহলে ওইটা সবচেয়ে বড় পুরস্কার। তো আমি আজকে প্রায় 3 যুগ যাবৎ কাজ করে যাচ্ছি, আজকেও কাজ করে এসেছি, আগামীতেও কাজ করার ইচ্ছা আছে। তো এর চেয়ে বড় পুরস্কার মনে করেন, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে দর্শকের ভালোবাসা, কলাকুশলীর মানে ভালোবাসা। মিশা ভাই, এবার যাব একটু ব্যক্তিগত প্রশ্ন। প্লিজ। ব্যক্তি মিশা সওদাগর এবং ভিলেন মিশা সওদাগর, এই দুই চরিত্রকে আপনি কিভাবে পার্থক্য যাচাই করবেন, বা কি পার্থক্য সমন্বয় করে আপনি ব্যক্তি মিশা সওদাগরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? একজন তো মানে মিশা সওদাগর, নর্মাল মিশা সওদাগর অভিনেতা, সেই দেশের একটা নাগরিক, সে এই দেশের একটা সংস্কৃতিতে বড় হয়েছে, এই ভূখণ্ডে তার জন্ম, তার কিছু দায়বদ্ধতা আছে, তার ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা আছে, তার পিতা মাতার প্রতি দায়বদ্ধতা আছে, এবং সে একজন সাধারণ মানুষ। এরকম কোনো কিছু তার করা উচিত না যেটা এই দেশের মানে কি বলবো, যেটা সংবিধান অথবা মানে আইনের পরিপন্থী, এটা করা উচিত না। মিশা সওদাগর একজন খুবই সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তার আসা, এই ভ্যালুসটাকে সে মেনটেনও করে। আর অভিনেতা মিশা সওদাগর তুলনামূলকভাবে প্রচুর পেশাদারিত্বের অংশটুকু ধরে রাখে, এবং 2 জায়গায় সে মোস্ট কমিটেড একটা লোক। আমি আপনাকে বলছিলাম আমি আপনার অনুষ্ঠানে আসবো, আমি আসছি, আমি কিন্তু ডাবিং করে আসছি, তো আমি কথা দিলে কথা রাখি। তো আমি এই মিশা সওদাগর হওয়ার পিছনে আমার যে এই কমিটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে বেড়ে উঠলেন, কেমন ছিল আপনার শৈশবকাল? আমি পুরনো ঢাকার সাতরোজে আমার জন্ম, আমার স্কুল হচ্ছে নবকুমার ইনস্টিটিউশন, আর কলেজ ইউনিভার্সিটি হচ্ছে শহীদ সরওয়ার্দী কলেজ। পুরনো ঢাকার সাতরোজা, যেটাকে নাম আবুল হাসনাত রোড বলে, সেখানে আমার বেড়ে ওঠা। তো আমি ঢাকাইয়া মানুষ একজন, ভোজন রসিক মানুষ একজন। আমার বাবার নাম হচ্ছেন মোহাম্মদ ওসমান গনি, আমার মা হচ্ছেন বিলকিস রফিজা। আমরা 3 ভাই 2 বোন। আমার বড় ভাই প্রয়াত, আব্বা আম্মা প্রয়াত, তো বাকি আমরা ভাইগুলো, আমরা 2 বোন এবং 2 ভাই বেঁচে আছি। আপনার একটি দোষ বলতে হবে, আপনার একটি ভালো দিক বলতে হবে। ভালো দিক বললে যা বোঝা যায়, আমি খুব কমিটমেন্ট করলে রাখতে চেষ্টা করি। আর দোষ হচ্ছে অন্যায় দেখলে না মানে রেগে যাই, কারণ এখন তো পৃথিবী খুব মানে ফর্মাল হয়ে গেছে, মানে অনেকে মানা করে এবং প্রেশার টেশার বেড়ে যায়, এইটা দোষ। তবে রাগী মানুষ ভালো মানুষ প্রবাদ বলে। আল্লাহ জানে, আল্লাহ ভেতর জানে। সফল মানুষ বলতে কি বোঝেন? আপনি কি নিজেকে সফল বলে দাবি করেন? আপনি কি বলবেন? সফল মানুষ বলতে আমি বুঝি অন্যের কাছে সফল হওয়া না, নিজে যদি নিজেকে সফল মনে করে, এবং সে যদি জেনারেল মানুষ যদি তাকে ম্যান্ডেট দেয় যে না সে 60% ভালো, তাহলে সে ভালো। বাট সবার আগে সফল মানুষ নিজে সফল হতে হবে। অন্যরা মানুষ এমন নট নেসেসারি যারা 1st, 2nd, 3rd, 4th, 5th হলো তারাই সফল, আমি মনে করি না। বেঞ্চে
এই মনে করেন যে 50 জনে যিনি 50 হয়েছে কিন্তু পাশ করেছে, সেও তো এগিয়ে যেতে পারে। তা সফল মানুষকে আপনি বলতে পারবেন না সবার আগে সে সফল কিনা। শুধু ক্যারিয়ারে সফল হলে আমি সফল বলবো না, সে সব সে একজন মিলিয়ে ভালো মানুষও কিনা। সে ভালো মানুষ কিনা, সে ধর্ম মেনটেন করে কিনা, হ্যাঁ, সে সমাজ আধুনিক maintain কিনা, করে কিনা। সে ধার্মিক কিনা, কমিটমেন্ট রাখে কিনা, সে শুধু খালি ক্যারিয়ারে সফল, আমি এটাকে কাউন্ট করবো না। তার ধর্ম ঠিক আছে কিনা আমি অবশ্যই দেখবো, কারণ সে একটা ধর্ম নিয়ে এসছে। তার সে ধার্মিক কিনা, সে আধুনিক হতে হবে, ধার্মিক তাকে অবশ্যই তাকে হতে হবে। সে এই মুহূর্তে আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে যাব, প্লিজ। যে আপনি একজন ভিলেন। দর্শক, এই মুহূর্তে ভয়ঙ্কর একটা ভিলেন চরিত্রের সংলাপ, আপনার প্রিয় সংলাপ কি ছিল একটু বলবেন? না না, এটা তো দর্শক বলতে পারবে। আসলে এগুলো মানে ভয়ঙ্কর একটা গুগলে সংলাপ। গেলে অনেক অনেক আছে ভয়ঙ্কর সংলাপ দেওয়ার বয়স একটা সময় ছিল। এখন তো ভয়ঙ্কর সংলাপ, এখন তো ডেলিভারি ডিফারেন্ট প্যাটার্ন চলে আসছে। এখন ডেলিভারি দর্শকের জন্য কি এইটাই না, দর্শকের জন্য, আমার দর্শক যারা যারা আমাকে দেখে বলে বড় হয়েছে, বা আমার ডেলিভারিকে যারা সম্মান করে, ওই ইয়াং মনে করেন যে আমার ক্ষিপ্রতা সহকারে যে ডায়লগগুলো ছিল দর্শকই মনে রাখে, আমি আমার থেকে বেশি তারাই মনে রাখে বেশি। তো কাজেই হচ্ছে যে এখন তো আর ওইগুলো ডায়লগের চাইতে আমাকে তো এখন বাবা করতে হয়, ভাই করতে হয়। তো কাজে হচ্ছে যে ওই ডায়লগের ব্যাপারটা এখন মানে মানে ডায়লগের যে স্লটটা, ডায়লগের যে ক্যাটাগরিটা আমার চেঞ্জ। এখন শুধু ভয়ঙ্কর না, ভয়ঙ্কর একটা সময় ছিলাম। তো এখন তো মনে করেন ব্যক্তিত্ব হয়ে গেছে, এখন সিনিয়র করি মোস্ট নায়িকাদের বাবা, নায়কদের ভাই বা বাবা। তো কাজে হচ্ছে যে এখন কিন্তু ডেলিভারি চেঞ্জ, প্যাটার্ন অফ অ্যাক্টিং চেঞ্জ, ক্যারেক্টার চেঞ্জ। মানে আমাদের বাবা মাকে কি দেখতাম, আস্তে আস্তে কথা বলতেন, চুপ করে কথা বলতেন বাবা। তবে আপনার ভয়ঙ্কর ডায়লগ কিন্তু দর্শক এখনো ভুলে নাই। না, ভুলবে না তো, ওটা তো আপনার স্মৃতির মনে করে ভুলতে পারবে না তো। তাহলে আমি আজকে আপনার সামনে বসতাম না, আপনি আমাকে ডাকতেন না। যদি ভুলে যেতাম বা দর্শক ভুলে গেলে আপনি আমাকেও ডাকতেন না, কারণ আমি আমার কাজ করি, আপনার কাছাকাছি এসেছি, আপনার মনে পড়ছে এই লোকটা কাজ করতেছে, এই লোককে ডাকা উচিত। তার মানে আমি আমার ভুলবেন না আমাকে, আমি ভুলার মতো কাজ করছি না, আমাকে মনে রাখার মতো আমি চেষ্টা করে যাচ্ছি, এবং সেই জায়গা থেকে আজকে আমি সামনে। যে জলে আগুন জ্বলে, জি, একজন বিখ্যাত কবির একটি বিখ্যাত কবিতা। আপনি শিল্পী, আপনার বুকেও কি আগুন জ্বলে? জি জ্বলে। কি আগুন জ্বলে? মানে যে এফডিসি আমি দেখেছিলাম, যেই স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম, আমার স্বপ্নের যেই আকাশ ছিল, সে আকাশ এত পরিষ্কার আমি পেয়েছি, কিন্তু এখন যে আকাশ, এটা অনেক ঘোলাটে হয়ে গেছে। এই ঘোলাটিটা এখান থেকে আবার পরিত্রাণ পাওয়া যাবে কি না, আমি ব্যাপারে সন্দিহান। কাজেই আমার ভেতরের চোখে সবসময় একটা অশ্রু বহমান। মিশা ভাই, সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটেন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসাদ ভাই, আপনি আমাকে আমি অনুষ্ঠানটা যখন আপনি আমাকে বললেন কবিবাড়ি, জি, এখানে কবিদের বাড়ি হওয়া উচিত, আমরা দর্শক থাকব, কবির বাড়ির অংশ হতে পেরে আমি সম্মানিত, গর্বিত। এটেন নিউজ বলি, এটেন চ্যানেল বলি, খুব পছন্দের একটা চ্যানেল। তো সব মিলিয়ে আমি আসলেই আমি মানে গ্রেটফুল আপনাদের কাছে যারা আমাকে ডেকেছেন। আর মানে নিজে একটা কবিতা বলতাম যে আমি কবি হতে চাই, এটা সম্ভব না। আমি আবৃত্তি করতে চাই, এটা আরও কঠিন, তুমি পারবে না। আমি অভিনয় করতে চাই, ওটার অভিনব পন্থা তোমার জানা নেই। কাজে হচ্ছে কবিতা তো মানে খুবই পছন্দ করি আসলে। যেমন আমাদের নতুন মুখে প্রথম যখন জীবনানন্দ দাশের বনলতা সেন দেওয়া হয়েছিল, আর আমি ঢাকার, আমাদের প্রনাউন্সিয়েশন এমনি প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়, SH আর SA, মানে সাগর আর সাগর, আমাদের কিন্তু 1 সেকেন্ডে ঠিক করতে হয় যে কাকে বলবো। যখন আমরা ঢাকায় বন্ধু বান্ধব থাকি তখন আমরা বলি চল সাগরে যাই, আবার যখন একটু শিক্ষিত বন্ধু বান্ধব তখন বলি চল সাগরে যাই। SH SA উইথিন সেকেন্ড আমাদের ঠিক করে নিতে হয়। তো আসলে মানে কবিতা খুব পছন্দ করি, বলি দিই আপনাকে, প্রচুর পছন্দ করি আমি, মানে বলে বুঝাতে পারবো না। এই জন্য আমি আবারও বললাম আমি গ্রেটফুলি অনুষ্ঠানে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল
আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।